আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টর্ক ভার্সিটি অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমাদের সাথে আছি আমি মিজানুর রহমান অপু, ইংলিশ ইনস্ট্রাক্টর অফ টর্ক ভার্সিটি অ্যাডমিশন কেয়ার। তোমরা হয়তো অনেকেই জানো না, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ধাপ হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। কারণ অ্যাডমিশনের এই শর্ট পিরিয়ডে তোমরা আসলে বুঝে উঠতে পারো না যে অ্যাডমিশনের ক্ষেত্রে সাধারণত কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট, কোনগুলো কম, বা কোন টপিক থেকে কোশ্চেন করে, কোনগুলো স্কিপ করে। কিন্তু তোমরা যদি তোমার টার্গেটেড ভার্সিটির বিগত 5-7 বছরের কোশ্চেন ব্যাংকগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো, তাহলে খুব ইজিলি তুমি আইডিয়া নিতে পারো যে অ্যাডমিশনের ক্ষেত্রে স্যাররা আসলে কোন টপিকগুলো বেশি পছন্দ করে বা কোথা থেকে বেশি কোশ্চেন করে এবং কিভাবে কোশ্চেন করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যানালাইসিস করব মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 সেশনে আসা 15টি কোশ্চেন। চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটি এসেছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা বের করো। তো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে যে নাউনগুলো সাধারণত চোখে দেখা যায় না কিন্তু ফিল করা যায়, ওই সকল নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাভ, লাভ চোখে দেখা যায় না কিন্তু এটা ফিল করা যায়। তো এরকম কাইন্ডনেস, এটাও কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যেসব নাউনগুলো সাধারণত এরকম ফিল করা যায় বা অনুভব করা যায়, এগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা যদি দেখি, প্রথমে আছে চাইল্ড, চাইল্ড শিশু, তো এটা হচ্ছে কমন নাউন। তারপর আছে এখানে ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। বয়, এটাও কি কমন নাউন, কিন্তু চাইল্ডহুড, চাইল্ডহুড দিয়ে শৈশব, তো শৈশবটা আসলে ধরা ছোঁয়া যায় না কিন্তু এটা অনুভব বা ফিল করা যায়, এ কারণে চাইল্ডহুডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাছাড়া শেষে হুড, ডোম, নেস এরকম কিছু থাকলে এগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে 1 নম্বরটা আনসার হচ্ছে বি, চাইল্ডহুড। 2 নম্বর কোশ্চেন এসেছিল, দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বের করো। তো ইম্পেডিমেন্ট অর্থ হচ্ছে বাধা, বাধা। তাহলে দেখি নিচে অপশনগুলোর মধ্যে ইম্পেডিমেন্ট বা বাধা এর বিপরীত শব্দ কোনটা আছে। এখানে 1 নম্বর অপশন আছে হেল্পফুল। হেল্পফুল অর্থ কি? উপকারী। তারপরে হিন্ড্রেন্স অর্থ বাধা। তাহলে ইম্পেডিমেন্ট আর হিন্ড্রেন্স দুইটা সিনোনিম হয়ে গেল, এটা বাদ। সি নাম্বার বলছে অবস্টেকল, অবস্টেকল অর্থ বাধা। তো ইম্পেডিমেন্ট এবং অবস্টেকল দুইটা কি সিনোনিম, এটাও বাদ। ডি নাম্বার আছে ইউজফুল, ইউজফুল অর্থ উপকারী, হেল্পফুল অর্থ উপকারী। তো দুইটা ইম্পেডিমেন্টের অ্যান্টোনিম হয়, তবে হেল্পফুলটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো 2 নাম্বারটা আনসার হচ্ছে এ নাম্বার, হেল্পফুল। 3 নাম্বার কোশ্চেন এসেছিল, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টা অপশনের মধ্যে যেটা কারেক্ট বানান সেটা বের করো। তো এখানে যদি দেখি, প্রথমে আছে রেনেসান্স, RENAISSANCE, রেনেসান্স। হ্যাঁ, এটা বানান ঠিক আছে। বাকি 3টা যদি দেখি, RENAI একটা এস, এখানে একটা এস আছে, তাই এটা ভুল। সি নাম্বার বলছে রেনেসান্সের ক্ষেত্রে NEI হবে না, NAI হবে। আর ডি নাম্বারে বলছে RENIA আছে, ঠিক আছে, কিন্তু এখানে এন এর পরে আই এসেছে, তারপরে এ এসেছে, তাহলে এটাও বাদ। তাহলে 3 নাম্বারটা আনসার হচ্ছে রেনেসান্স, এ নাম্বার। তারপর দেখি 4 নাম্বার কোশ্চেনটা কি এসেছে, কল ইট আ ডে মিন্স, অর্থাৎ কল ইট আ ডে এটার মানে কি? মানে হচ্ছে কাজ শেষ করা বা ফিনিশ ওয়ার্ক। সাধারণত আমরা কোনো কাজ শেষ করার পরে বলে থাকি যে কল ইট আ ডে। তো দেখো, এতক্ষণে আমরা 4টা কোশ্চেন সলভ করেছি, যার একটা সিনোনিম, অ্যান্টোনিম, একটা স্পেলিং আর একটা প্রোভার্বস থেকে এসেছে, অর্থাৎ 3টে এসেছে ভোক্যাব পার্ট থেকে। তো সাধারণত মেডিকেলের ক্ষেত্রে ভোক্যাবুলারি পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বর কোশ্চেনটা যদি খেয়াল করি, এটা এসেছে আমাদের প্রোনাউন টপিক থেকে।
যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন, অর্থাৎ নিচের কোনটি ইনডেফিনিট বা অনির্দিষ্ট প্রোনাউন। তো এটা নর্মালি হচ্ছে এনি, কারণ এনি অর্থ যে কোনো, অর্থাৎ এটা দিয়ে কোনো নির্দিষ্ট কিছু না অনির্দিষ্ট প্রোনাউন হিসেবে বসে বা অনির্দিষ্ট কিছু বোঝানো হয়। তো আমাদের ইনডেফিনিট প্রোনাউনটা হচ্ছে কি এনি, একদম ইজি। তারপর 6 নম্বর কোশ্চেনটা যদি খেয়াল করি, হি কমপ্লেন টু মি ড্যাশ ইউর কন্ডাক্ট। হি কমপ্লেন টু মি, সে আমার কাছে কমপ্লেন করলো ড্যাশ ইউর কন্ডাক্ট, তোমার আচরণ নিয়ে, অর্থাৎ তোমার আচরণের বিষয়ে সে আমার কাছে কমপ্লেন করলো। এখন আমরা একটা বিষয় জানি যে কারো কাছে অভিযোগ করার ক্ষেত্রে কমপ্লেন টু বসে, অর্থাৎ কমপ্লেনের পরে টু হয় কারো কাছে অভিযোগ করার ক্ষেত্রে। আর কোনো বিষয় নিয়ে অভিযোগ করার ক্ষেত্রে কমপ্লেন্ট অফ বসে, প্রিপোজিশন হিসেবে কমপ্লেন্টের পরে অফ বসে। যদি কারো বিষয় বা কোনো বিষয় নিয়ে কমপ্লেন করা হয় তখন কমপ্লেনের পরে প্রিপোজিশন হিসেবে অফ বসে। হি কমপ্লেন টু মি, যখন আমার কাছে কমপ্লেন করেছে তখন কমপ্লেনের পরে টু বসেছে, ড্যাশ ইউর কন্ডাক্ট, তোমার কন্ডাক্ট বা তোমার আচরণ নিয়ে কমপ্লেন যেহেতু করেছে তাই একটা বিষয়, তো এখানে হবে প্রিপোজিশন হিসেবে অফ। ডি নাম্বারটা, হি কমপ্লেন টু মি অফ ইউর মিসকন্ডাক্ট। বুঝছি বিষয়টা। এবার 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ। আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ, আমি ইংল্যান্ড এসেছি ড্যাশ ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখার জন্য আমি ইংল্যান্ড এসেছি। এখন একটা বিষয় জানার আছে যে কোথাও কোনো উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে বা কোনো উদ্দেশ্য নিয়ে কোথাও যাওয়ার ক্ষেত্রে ইনফিনিটিভ বা 2+V1 বসে। যেমন দেখো এখানে অপশনে আছে টু লার্ন, টু লার্নিং, টু লার্ন, ফর লার্নিং, কিন্তু এখানে যেহেতু বলছে আমি ইংল্যান্ডে ইংলিশ শেখার জন্য এসেছি, তাই এখানে বসবে ইনফিনিটিভ বা 2+V1। আই কেম টু ইংল্যান্ড টু লার্ন ইংলিশ। বুঝছি বিষয়টা সবাই? ওকে, এবার 8 নম্বর কোশ্চেন দেখি, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি। অ্যানার্কি এর সিনোনিম শব্দ বের করো। অ্যানার্কি অর্থ হচ্ছে নৈরাজ্য বা বিশৃঙ্খল অবস্থা। অপশনগুলোর দিকে যদি তাকাই, এ নাম্বার আছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন অর্থ হচ্ছে শৃঙ্খলা, তাহলে শৃঙ্খলা নৈরাজ্য দুইটা অ্যান্টোনিম। বি নাম্বার আছে ললেসনেস। ললেসনেস অর্থ আইনহীনতা বা নৈরাজ্য এরকম বোঝায়, তাহলে অ্যানার্কি এর সিনোনিম হচ্ছে ললেসনেস। বাকি দুইটা যদি দেখি, সি নাম্বার আছে প্লেসিডিটি। প্লেসিডিটি অর্থ হচ্ছে শান্ত ভাব, এই দুইটা অ্যান্টোনিম হয়ে যায়। আবার ডি নাম্বার যদি দেখি সেরেনিটি, সেরেনিটি অর্থ হচ্ছে প্রশান্তি, তাহলে প্রশান্তির সাথে অ্যানার্কি এর কি কোনো সিনোনিম সম্পর্ক নেই, তাহলে এই দুইটাও বাদ। পরবর্তী কোশ্চেনটা কি এসেছে, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেইড ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। এটা ন্যারেশন থেকে কোশ্চেনটা এসেছে। ডিরেক্ট ফর্ম দেওয়া আছে, আমাদের ইনডিরেক্ট ফর্ম বের করতে বলছে। হি সেইড, সে বলল, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর, তোমার বরং ডাক্তার দেখানো ভালো বা ডাক্তার দেখানো উচিত। তাহলে এটা আসলে সে আমাকে একটি উপদেশ দিয়েছে, যেহেতু উপদেশ দিয়েছে তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর নর্মালি আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে উপদেশ দেওয়ার ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অ্যাডভাইস বসে থাকে। তো এখানে খেয়াল করলে 4টা অপশনের মধ্যে প্রথম 2টার মধ্যে অ্যাডভাইস দেওয়া আছে, বাকি 2টায় অ্যাডভাইস দেওয়া নেই। তো আমরা যদি সম্পূর্ণ স্ট্রাকচার মিলাই তাহলে দেখো, হি অ্যাডভাইসড মি টু সি আ ডক্টর। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে টু বসে, তাহলে হ্যাঁ টু ঠিক আছে। আর বাকি অংশ বসেছে টু সি আ ডক্টর, হি অ্যাডভাইসড মি টু সি আ ডক্টর, তাহলে স্ট্রাকচার অনুযায়ী এটা ঠিক আছে। তো বাকিগুলো দেখি কোথায় ভুল আছে। বি নাম্বার বলছে হি অ্যাডভাইসড দ্যাট, আচ্ছা তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হবে না, এখানে টু হতো, তাহলে এটাও বাদ। সি নাম্বার অপশনের ক্ষেত্রে বলছে হি সাজেস্টেড দ্যাট হি হ্যাড সিন আ ডক্টর, আবারও সেই সাজেস্টেডের পরে দ্যাট বসেছে, তাই সি নাম্বার অপশনটাও বাদ। ডি এর ক্ষেত্রে বলছে হি প্রপোজ টু সি আ ডক্টর,
হি প্রপোজড টু সি আ ডক্টর, সে আসলে এখানে প্রপোজ করে নাই, সে আমাকে উপদেশ দিছে। ডি নাম্বার অপশনটাও হচ্ছে না। বুঝছি সবাই। এবার যদি 10 নম্বর কোশ্চেনটা খেয়াল করি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটি চুজ করতে বলছে, বাকি 3টা ভুল। তো খেয়াল করি, এ নাম্বার অপশনে বলছে আই ডু নট নিড সাম ফার্নিচার্স। আচ্ছা দেখো এখানে আছে ফার্নিচার্স। তো আমরা জানি ফার্নিচার হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউনের শেষে এস বা ইয়েস যুক্ত হয় না, অর্থাৎ প্লুরাল হয় না। তাহলে এই সেন্টেন্সটা আমাদের ভুল। 2 নাম্বার বলছে আই নিড আ ফিউ ফার্নিচার। হ্যাঁ, এখানে ফার্নিচার হিসেবে ঠিক আছে, আনকাউন্টেবল নাউন হয়, প্লুরাল করে নাই। কিন্তু আরেকটা বিষয় আমাদের জানা লাগবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, আ ফিউ, দা ফিউ এগুলো বসে না। তাহলে এই অপশনটাও বাদ। সি নাম্বারের ক্ষেত্রে বলছে আই নিড আ ফিউ ফার্নিচার, এটাও সেম, তাহলে এটাও হবে না। এবং সর্বশেষ ডি নাম্বারে বলছে আই ডু নট নিড ফার্নিচার, আমার ফার্নিচার দরকার নেই। হ্যাঁ, ফার্নিচার হিসেবে এটা ঠিক আছে, সিঙ্গুলার বসেছে এবং তার পূর্বে ফিউ বসে নেই, তাই ডি নাম্বার অপশনটাই রাইট। এবার দেখি 11 নম্বর কোয়েশ্চেন, উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট ফ্রাইডে। আমরা শুক্রবার ছাড়া বাকি প্রত্যেক দিন কাজ করি। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ অ্যাকসেপ্ট? এই সেন্টেন্সের মধ্যে এই অ্যাকসেপ্ট ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা বের করো। তো প্রথমত অ্যাকসেপ্ট দ্বারা বলতে এখানে ছাড়া বোঝানো হয়েছে। তো আমরা সাধারণত জানি ছাড়া, ব্যতীত এরকম বোঝানো হইলে সেটা প্রিপোজিশন হয়। তাছাড়া ফ্রাইডে একটি নাউন এবং নাউনের পূর্বেও প্রিপোজিশন বসে। তো এখানে অ্যাকসেপ্ট আমাদের প্রিপোজিশন হিসেবে বসেছে। বাকিগুলো খেয়াল করলে প্রোনাউন না, প্রোনাউন অ্যাকসেপ্ট না, কনজাংশনও হবে না, কনজাংশন যুক্ত করে নাই, 2টা সেন্টেন্স বা 2টা ক্লজকে, অ্যাডভার্বও হবে না। ইজি বিষয়টা। তারপরে 12 নম্বর প্রশ্নটা খেয়াল করলে, ফাইন্ড আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড। ফাইন্ড আউট দ্য মিসস্পেলড, এটা খেয়াল করা লাগবে। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে পরীক্ষার সময় এটা মানে কারেক্ট স্পেলিংটা চাইছে না মিসস্পেলড অর্থাৎ ভুল বানান চাইছে, সেটা খেয়াল করি না। এখানে বলছে ফাইন্ড আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড, 4টা ওয়ার্ডের মধ্যে 3টা বানান ঠিক আছে, একটার মধ্যে বানান ভুল আছে, আর সেটাই বের করতে বলছে যে মিসস্পেলড ওয়ার্ডটা ফাইন্ড আউট করো। তো আমরা যদি একটা একটা করে দেখি, সাজেস্টিভ, SUGGESITV, হ্যাঁ সাজেস্টিভ বানান ঠিক আছে, তাহলে এটা মিসস্পেলড হবে না। বি নাম্বার সিম্বলিক, SYM সিম্বলিক, BOLIC সিম্বলিক, হ্যাঁ এটা বানানো ঠিক আছে, এটাও মিসস্পেলড হবে না। এবার যদি সিমেট্রি খেয়াল করি, SYMETERY, আচ্ছা দেখো এখানেই বানানটা ভুল আছে, কারণ সিমেট্রি বানানটা হচ্ছে SYMMETERY, অর্থাৎ এখানে ডাবল এমের পরিবর্তে একটা এম ছিল, তাই এটাই আমাদের মিসস্পেলড ওয়ার্ড এবং এটাই এই কোশ্চেনের আনসার। ডি নাম্বারটা খেয়াল করলে সাইন্টিলেটিং, হ্যাঁ SCINTILLATING, এটাও ঠিক আছে, তাহলে এটাও হবে না। তাহলে দেখো আমরা এই 12টা কোশ্চেনের মধ্যে অলরেডি 2টা স্পেলিং থেকে কোশ্চেন পেলাম। মেডিকেলের ক্ষেত্রে সাধারণত ভোকেব পার্ট থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, কারণ তারপরে 13 নম্বর কোশ্চেনটা খেয়াল করলে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ কিপ ইউর চিন আপ মিনস? অর্থাৎ এটাও একটা ফ্রেজ থেকে এসেছে যে কিপ ইউর চিন আপ মানে কি? তো কিপ ইউর চিন আপ অর্থ হচ্ছে বি চেয়ারফুল। এবং 14 নম্বর কোশ্চেনটা যদি দেখি, ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফল্টস, অর্থাৎ বলছে যে খুবই কম মানুষ বা এরকম মানুষ নেই বললেই চলে যারা ফল্টস থেকে মুক্ত, অর্থাৎ যাদের ভুল থাকে না, এরকম বোঝানো হয়েছে। তো হেয়ার ফিউ মিনস, তো এখানে বলছে ফিউ দ্বারা কী বোঝানো হয়েছে সেটা দেখাও। তো দেখো এটা হচ্ছে আমাদের ডিটারমিনার থেকে কোশ্চেন এসেছে। তো ডিটারমিনার ক্ষেত্রে আমরা দেখেছি ফিউ এর 3টা ব্যবহার রয়েছে। যদি শুধু ফিউ থাকে তো সেটা হচ্ছে আসলে একটা নেগেটিভ ওয়ার্ড,
যা দ্বারা নেই বললেই চলে এরকম বোঝায়। আবার যদি আ ফিউ থাকে তখন আ ফিউ দ্বারা বোঝায় যে কিছু বা সাম, অল্প কিছু পরিমাণ। আর যদি দা ফিউ থাকে তখন বোঝায় যতটুকু আছে তার সবটুকু। তো এখানে ব্যবহৃত হয়েছে ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফল্টস, মানে ফল্টস থেকে মুক্ত এরকম মানুষ নেই বললেই চলে, অর্থাৎ নেগেটিভ একটা ওয়ার্ড। তো এখানে দেখি নান, নান একেবারেই না এরকম না, বলছে ফিউ ম্যান অর্থাৎ কিছু, অল্প কিছু, মানে নেই বললেই চলে এরকম। বি নাম্বারে বলছে হার্ডলি এনি। দেখো এটা একটা হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, এবং হার্ডলি এনি দ্বারাও বোঝায় যে একেবারে নেই বললেই চলে এরকম মানুষ খুবই কম, যে ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফল্টস। আর সি নাম্বারে বলছে নট মাচ, না এটা অনেক না এরকম বোঝায়। আর সাম তো কিছু, যেটা যদি আ ফিউ হইতো তখন এই সামটা হইতো। তাহলে আমাদের 14 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে হার্ডলি এনি, যে ফিউ দ্বারা বোঝায় হার্ডলি এনি বা একটা নেগেটিভ ওয়ার্ড এটা। এবং 15 নম্বর এবং সর্বশেষ কোশ্চেনটা বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ আ প্লুরাল ফর্ম। তো 4টা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা কখনো প্লুরাল ফর্ম হয় না সেটা খুঁজে বের করো। তো আমরা আগেও একটা কোশ্চেনে বলে এসেছি যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনো প্লুরাল ফর্ম বা শেষে এস বা ইয়েস যুক্ত হয় না। তো দেখো এখানে আনকাউন্টেবল নাউন আছে, প্রথমটা ইনফরমেশন। ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন, ফার্নিচারের মতো, আর এটার সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয় না বা প্লুরাল ফর্ম হয় না। বাকি 3টা যদি খেয়াল করি, দেখো মাউস, মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস। আবার যদি ইনভেন্টর দেখি, তো ইনভেন্টরের প্লুরাল ফর্ম হচ্ছে ইনভেন্টরস। আর ওমেন, ওমেনের প্লুরাল ফর্ম হচ্ছে WOMEN, অর্থাৎ MAN এর পরিবর্তে MEN হলে সেটা প্লুরাল ফর্ম। তো এই ছিল আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 সেশনে আসা 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলো সলভ করার পরে আমরা সাধারণত দেখলাম যে মেডিকেলের ক্ষেত্রে ততটা গ্রামাটিক্যাল বা ততটা ডিপ লেভেলের কোশ্চেন আসে না, বেশিরভাগ 9-10টার মতোই আমাদের ভোকাবুলারি পার্ট থেকে কোশ্চেনগুলো এসেছে। তো যারা মেডিকেল প্রিপারেশন নিতেছো বা তোমাদের টার্গেট মেডিকেল, তারা প্রথম থেকেই ভোকাবুলারি প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে আয়ত্ত করো, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ফ্রেজ, প্রোভার্বস, তারপরে ডিটারমিনার, এগুলো থেকেই প্রত্যেকবারই মোটামুটি এরকম টাইপেরই কোশ্চেনগুলো আসে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি দেখে মোটামুটি একটা ধারণা পেলে যে কীভাবে মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করতে হয় বা কীভাবে কোন টাইপ থেকে কোশ্চেনগুলো আসে। তো তোমরা এভাবে নিজেরা আরও কোশ্চেন ব্যাংক সলভ করো, আর আমি এখন থেকে আর মেডিকেল সহ আরও টপ ভার্সিটিগুলোর কোশ্চেনগুলো সলভ করে দেব। তো সাথেই থাকো আমাদের টিমের সাথে। ধন্যবাদ সবাইকে।